এই প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফে। আমরা কথা বলেছিলাম পীরজাদা সৈয়দ রুহুল আমিনের সঙ্গে যে আমরা তার একটা ইন্টারভিউ নেব। তো আমরা এই মুহূর্তে রয়েছি একেবারেই আইমার হেডকোয়ার্টারে। আমরা সরাসরি চলে যাব ভাইজানের কাছে, তিনি কি করছেন আমরা এই মুহূর্তে সরাসরি দেখব। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ভাইজানের অফিসে। এবার সরাসরি ভাইজানের আমরা অফিসের ভিতরে ঢুকবো। আমরা একেবারে ঢুকে পড়লাম ভাইজানের রুমে। একেবারে প্রথমে এনবিটিভির পর্দায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। শুক্রিয়া। লকডাউন চললো, তার মধ্যে বেশ কয়েক মাস হয়ে গেল এবং সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গ একেবারে বিধ্বস্ত হয়েছে, বিশেষ করে 2-24 সহ বিভিন্ন জায়গায়। তো এই পরিস্থিতিতে কেমন আছেন আগে বলুন? প্রতিটি অবস্থায় আল্লাহ শুক্রিয়া, আল্লাহ যেভাবে আমাদেরকে রাখেন আল্লাহর কাছে শুক্রিয়া আদা করি। ভালো আছি। মুমিনের জন্য সব কিছু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানের সব বিষয়টাই খায়ের। সে যখন বিপদে থাকে তখন আল্লাহর শুক্রিয়া আদা করে, তাতেও তার জন্য নেকি। সে যখন খুশি অবস্থায় থাকে তাতেও সে আল্লাহর সন্তুষ্টি আদায় করে, তার জন্য নেকি। তো প্রতিটি অবস্থায় আল্লাহ আমাদের জন্য খায়ের রেখেছেন, আলহামদুলিল্লাহ। লকডাউনের দিনগুলো চললো কিভাবে আপনার? ঘরে বসে নাকি কাজের মাধ্যমে, না দিয়ে ঘুরে ফিরে? আমি কুড়ে লোক, আমার সব দিনই সমান। লকডাউন কি, লকডাউনের উপরে কি, বাড়িতেই থাকি। লাস্ট 3 মাস 3.5 মাস আমি প্রায় বাইরে বেরোইনি বললেই চলে। একটা বাহানা ছিল বাইরে না বেরোনোর, তো ফলে লকডাউনকে মান্যতা দিচ্ছি বলে বাড়িতেই আজ 3-3.5 মাস বসে আছি। বাইরে যাওয়া হয়নি, প্রায় যাওয়া হয়নি বললে চলে। এক্সেপশনাল 1-2 জায়গায় গেছি, বাট ওভারঅল বাড়িতেই আছি। দর্শক, আমরা কথা বলছিলাম পীরজাদা সৈয়দ রুহুল আমিন। আপনারা হয়তো নাম শুনে থাকবেন। ইনি এমন একজন ব্যক্তি যিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। আমরা দেখেছি তার যে সংগঠন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, বাংলা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সংগঠন বিস্তার লাভ করেছে। যেখানেই মানুষের বিপদ সেখানেই পাওয়া গিয়েছে আইমাকে। আইমার কর্মীরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেছেন এই ভাইজানের নির্দেশে। যে ভাইজান সবসময় মানুষের কথা ভাবেন, কোনো রাজনীতি করেন না, কোনো রাজনীতির সঙ্গে যোগ সাজস নেই, কিন্তু মানুষের কথা বারবার ভাবেন। আমরা দেখেছি লকডাউনের মাঝে মানুষের বাড়িতে বস্তা বস্তা চাল, ডাল, আলু পাঠিয়েছেন। আবার রমজানের সময় যখন মানুষ রমজানের জন্য ইফতার করতে পারছেন না, তাদের বাড়িতে ছোলা, চিনি, ইফতারের সরঞ্জাম পাঠিয়ে দিয়েছেন। আবার যখন আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমালগঞ্জ, সুন্দরবনের মানুষ, সেখানে লরি লরি মাল পাঠিয়ে সাহায্য করেছেন। আমাদের মাধ্যমে, এনবিটিভি টিমের মাধ্যমে ভাঙড়ে লক্ষাধিক টাকার ত্রাণ পাঠিয়েছিলেন, তিরপল পাঠিয়েছেন আমাদের মাধ্যমে। সেই মানুষটার কথা শুনতে, সেই মানুষটার কথা জানাতে আপনাদের একেবারেই আমরা সরাসরি তার হেডকোয়ার্টারে, হেড অফিসে আমরা চলে এসেছি। কথা বলছিলাম তার মনের কথা। আরো আমরা বিস্তারিত তার সংগঠনের বিস্তারিত বিষয়, আরো দেশের পরিস্থিতি নিয়ে আমরা খোলামেলা আরো কিছু কথা বলবো। লকডাউন, করোনা নিয়ে, অন্যদিকে আমফানে পশ্চিমবঙ্গ একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। এই পরিস্থিতিতে সরকারের কি করণীয় বা সরকারকে আপনি কি পরামর্শ দেবেন? না দেখুন, আমি এতটা উপরে মানুষ নই যে আমি সরকারকে পরামর্শ দেওয়ার মতন আমার যোগ্যতা আছে বলে আমি মনে করি। আমি একজন মানুষ, খুব অল্প পরিসর নিয়ে আমি কাজ করি। সেখানে কিছু ভাবনা আছে, যে ভাবনাগুলোর দ্বারা আমরা কাজ করতে পেরেছি। বিশেষ করে আমফানে গোটা রাজ্যে এত দুর্নীতি হয়েছে বা হচ্ছে, আমি এটা আপিল করব স্টেট গভর্নমেন্টকে যে আমার ইচ্ছাও যদি ভালো থাকে, কিন্তু আমার সংগঠনের কর্মীরা যদি অসৎ হয় তাহলে আমি কখনোই আমার সংগঠন জনগণ পর্যন্ত একটা ভালো বার্তা নিয়ে যেতে পারবে না। আজও আমরা সবাই জানি, কিন্তু সরকার 20,000 টাকার পরিবর্তে আমফানে ঘর দেওয়া হচ্ছে। আপনি 90% পঞ্চায়েতে যান, এটা ওপেন সিক্রেট
সবাই জানি, কিন্তু সরকার যদি 10টা পঞ্চায়েতের গোটা রাজ্যের 10টা জায়গায় যদি গভর্নমেন্ট কোনো স্ট্রিক্ট একটা কোনো পলিসি নিত যে এইটা করা যাবে না, এরকম 2-1 পঞ্চায়েতকে শাস্তি দিতেন, 2-1টা শাসন ব্যবস্থা খালি আইন রাখলে হয় না, আইনের উপযোগ করতে হয়, আইনকে ব্যবহার করতে হয়। সরকার যদি 2-10টা পঞ্চায়েতের মেম্বারদেরকে, মিউনিসিপ্যালিটি মেম্বারদেরকে, আমার এই এলাকাতে দেখতে পাচ্ছি 10,000, 15,000, 20,000 টাকা নিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, 3 তলা বাড়ি, তার কাছে আমফানের টাকা যাচ্ছে, অরিজিনাল যে লোক তার কাছে যাচ্ছে না। হিন্দু এলাকায় শুধু হিন্দু মানুষদেরকে আমফানের টাকা দেওয়া হচ্ছে, সেখানে 10% মুসলিমরা আমফানে কোনো টাকা পায়নি। মুসলিম এলাকায় সব মুসলিমরা পাচ্ছে, 10% হিন্দু লোক আমফানে টাকা পাচ্ছে না, ফলে সাম্প্রদায়িক কমিউনাল ফিলিংসটা তৈরি হচ্ছে। তো এই রকম জিনিসগুলোকে গভর্নমেন্ট যদি মনে করে, গভর্নমেন্ট যদি একটা আলাদা, গভর্নমেন্ট তার সরকার বাঁচানোর জন্য পিকের মতন একটা, প্রশান্ত কুমার মতন একজন লোককে বসিয়েছে, তাহলে কেন গভর্নমেন্ট এরকম ধরনের 2-3টা অর্গানাইজেশন বানাচ্ছে না যারা ডিরেক্টলি পরিসংখ্যান দেবে সরকারকে এবং দিবে? আপনি বলুন পঞ্চায়েতের কাজ কি? পঞ্চায়েতের কাজ এখন নেই। হয় আপনি পঞ্চায়েতের 10টা আধিকারিককে আপনি জেলে ঢোকান, তাদেরকে ফাইন করুন, তাদেরকে সাসপেন্ড করুন, তাদেরকে রেস্ট্রিকেট করুন, অথবা আপনি অন্য ওয়েতে, বাইপাস ওয়েতে কাজ করুন। যে কোনো একটা না করলে এই গভর্নমেন্ট কখনোই মানুষের কাছে আস্থা পাবে না। দুর্নীতি নিয়ে তো এমনি তো কথা হচ্ছে, সাধারণ মানুষও অভিযোগ জানাচ্ছেন বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি গতকালকে জয়নগরে একজন পঞ্চায়েত সদস্য রীতিমতো মানুষের বিক্ষোভের ফলে সেখানে বিডিও এবং ওসির সম্মুখে সেখানে পঞ্চায়েত সদস্য ক্ষমা স্বীকার করেছেন এবং জনগণের চাপে কান ধরে উদ্ঘোষ করতে বাধ্য হয়েছেন। এইটাকে কেমন ভাবে দেখছেন? এটা একটা এক্সেপশনাল কেস। একটা কোনো থানায়, পঞ্চায়েতে এরকম ঘটনা ঘটলে রাজ্যের মানুষ পরিবর্তন হবে না। আপনি দেখুন এটার পরে কি আগামী সপ্তাহে কি পঞ্চায়েতরা সব ভালো হয়ে যাবে? হবে না। সরকারকে, এটা জনগণ বিক্ষোভ দেখিয়েছে, ফলে পঞ্চায়েত সারেন্ডার করেছে, তো এতে সরকারের কোনো ক্রেডিট নেই, সরকারের আধিকারিকের কোনো ক্রেডিট নেই। সরকারের থেকে স্টেপ নিতে হবে। সরকারের আইবি আছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, আপনি খবর নিন। যে পঞ্চায়েত 2 বছর আগে যে পঞ্চায়েতের প্রধানটি বাড়িতে খেতে পেত না, লোকের বাড়িতে আড্ডা দিত, সে আজকে এই 2 বছরের মাথায় কি করে 25 লাখ টাকার ঘর বানাচ্ছে। এর ইনভেস্টিগেশন চালু করুন। নন্দীগ্রামের নেতারা যারা লোকের কাছে ঘুরে বেড়াতো 10 বছরের মধ্যে, আমরা দেখেছি লকডাউনের মধ্যে অন্যান্য সংগঠনের তুলনায় আইমা মানুষের পাশে, বলা যেতে পারে লকডাউন, আমফান এবং সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনারা এত বেশি দাঁড়িয়েছেন। মানুষের প্রশ্ন উঠছে এত টাকার উৎস কোথা থেকে? আমি বোধহয় আমার ইন্টারভিউ আপনারা দেখেননি, আমি সব জায়গায় প্রায় সবাই এই প্রশ্নটা আমাকে করে, কিন্তু প্রশ্নটা ভুল এই সেন্সে, আপনি সরকারকে প্রশ্ন করুন, আমাকে না। আমি বারবার বলেছি যে আমাদের দেশ পিছিয়ে থাকার কারণ, আমাদের সমাজ পিছিয়ে থাকার কারণ, আমরা সঠিক ভাবনাটা এখনও ভাবতে শিখিনি। আমাদেরকে ভাবানো হয়, আমাদেরকে যা ভাবনা, পার্টি নেতা যা বলে দিল আমরা সেটা ভাবলাম, ধর্মীয় নেতা যা বলে দিল আমরা সেটাই মনে করলাম ঠিক, যাকে ফলো করি তার কথাই ঠিক। আমাদের বিবেক বুদ্ধিকে আমরা কাজে লাগাই না। আইমা সংগঠন এত টাকা কোথা থেকে পাচ্ছে এ প্রশ্ন থেকে জরুরি যে আইমা সংগঠন এত ভালো কাজ কেন করছে। প্রশ্নটা এটা হওয়া উচিত আমাদের, যে আইমা কেন করছে। আইমা তো একটা সামাজিক সংগঠন, সরকারের কাজ আইমা কেন করছে। এবং দ্বিতীয়, আপনি যদি অভিযোগ করেন যে আইমার মনে হয় কোনো দুর্নীতিভাবে আছে, বা কোনো বিদেশি টাকা আছে, বা কোনো সরকার মদত আছে সরকারের, তাহলে আপনি সেটার বিরুদ্ধে আপনি অভিযোগ তুলুন, আপনি অভিযোগ করুন সরকারের কাছে। আপনি চা দোকানে বসে, আমি গতকাল একজন খুব ভদ্র লোক, কলকাতায় একজন বিখ্যাত মানুষ, আমি তাকে চিনি না, আমাকে একজন হোয়াটসঅ্যাপে তার লিঙ্ক পাঠালো যে আপনার বিরুদ্ধে বলছেন, এবং ভদ্রলোক সেখানে পরিষ্কার শিক্ষিত মানুষ, আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলছেন এই আইমার সাথে কোনো একটি রাজনৈতিক দলের আছে যোগাযোগ। একটাই কারণ, আমরা যখন নিজে কোনো কাজ করতে পারি না, কিন্তু যখন অন্য কেউ করে, তখন আমাদের একটা কমপ্লেক্স কাজ করে, আমাদের একটা প্রতিহিংসা কাজ করে। ওই লোকটা এত ভালো কাজ করছে, ফলে আমরা অপব্যাখ্যা তার বিরুদ্ধে করি, অপপ্রচার করি। আইমার সোর্স অর্থনৈতিক, যে আইমার সাহায্য যে হচ্ছে জনগণ, মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে। আমি আপিল করেছিলাম এবং হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ পাশে দাঁড়ায়। একটি পীর তন্ত্রের এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে তাদের কাছে, পীর সাহেবদের কাছে শুধু মানুষেরা
তাদের ভালোর জন্য নয়, যখন পীর সাহেবরা ডাক দেন তখন মানুষ তাদের ডাকে সাড়া দেয়। এটা কিছু লোকের রাগের কারণ হতে পারে, কিন্তু এটাই ঘটনা। পীর সাহেবরা শুধু টাকা তাদের পকেটে ভরেন না, আজকে পকেট এই টাকাটা ভরলে আপনারা দেখতে পেতেন না, আর আমাকে কেউ প্রশ্ন করতো না। কিন্তু আজ আমি জানি না, মুর্শিদাবাদের একজন মানুষ যাকে আমি চিনি না, তিনি টাকা পাঠিয়েছেন, মালদা থেকে পাঠিয়েছেন, হিন্দু মানুষেরা টাকা পাঠিয়েছেন। একটি আপিল করেছিলাম যে আমরা কাজ করছি, তো মানুষের অর্থ দিয়ে মানুষের কাজ করাই। যদি মনে হয় কোনো ভুল আছে আপনারা অভিযোগ করুন, সরকারের কাছে গিয়ে আপিল করুন, প্রশাসনে যান, এই গার্ডসটা রাখুন। তাহলে দেখবেন আমি যদি সমাজকে ধোঁকা দিই, তাহলে কিন্তু আগামীতে কেউ ধোঁকা দিতে চাইবে না। শেষ প্রশ্ন ভাইজানের কাছে, আমরা দেখেছি 2018 পঞ্চায়েত নির্বাচনে আপনি ওয়েলফেয়ার পার্টিকে সমর্থন দিয়েছিলেন। আগামীতে 2021 বিধানসভা, সেখানে কোনো রাজনৈতিক দলকে সমর্থন দিচ্ছেন নাকি নতুন করে রাজনৈতিক দল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন? কি ভাবছেন রাজনীতি নিয়ে? দেখুন, এটা একটা ভুল প্রশ্নটা ঠিক এরকম হওয়া উচিত নয়। অল ইন্ডিয়া মাইনরিটিস অ্যাসোসিয়েশন একটা অরাজনৈতিক সংগঠন। আমরা কোনো একটা জায়গায় কোনো একটি রাজনৈতিক দলকে কিন্তু সমর্থন করিনি। আমি ওয়েলফেয়ার পার্টিকে সমর্থন করিনি। মুর্শিদাবাদের কোনো একটা ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ওই এলাকায় আমাদের ছেলেদের প্রভাব ছিল, ওয়েলফেয়ার পার্টির লিডাররা এসেছিলেন, সেই জায়গাতে আমরা সবসময় ব্যক্তিকে সমর্থন করি। ব্যক্তি যদি সঠিক জায়গায় রাজনীতিতে, অ্যাসেম্বলিতে, পঞ্চায়েতে, পার্লামেন্টে আমরা যদি ভালো ব্যক্তিকে পৌঁছাতে পারি না, সে যে দলেরই হোক, দেখবেন সে লোকটা প্রভাবিত হবে, এক্সেপশনাল সাম্প্রদায়িক দলগুলো ছাড়া। তো আমরা অতীতেও করেছি। এখন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সবসময় যেটা বলেছে, আমরা ঘাড়ের উপরে বিজেপি নিঃশ্বাস ফেলছে, মাইনরিটিদের ভোট একটা জায়গায় সংঘবদ্ধ হয়েছে, মেজরিটিদের ভোট সংঘবদ্ধ হচ্ছে। আমার 2017 বক্তব্য আছে যে কুমড়ো তৃণমূলের মধ্যে যারা বসে আছে, যারা বিজেপিকে আনার জন্য এক পা দাঁড়িয়ে আছে, আমি চিনি, পরবর্তীকালে নামগুলো বেরোবে, আমি কাছাকাছি অনেক লোক কাছে নামগুলো বলেছি। তো এই মতো অবস্থায় আমরা আমাদের সিকিউরিটিটাকে গুরুত্ব দিচ্ছি। আমাদের আপিল আছে, আরও অনেক সংগঠনগুলো তারাও প্রার্থী দেওয়ার কথা ভাবছে। ফলে ওভারঅল যদি ভালো একটা জায়গায় পৌঁছায়, যারা যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে পার্লামেন্টে, এই অ্যাসেম্বলিতে নিয়ে আসবেন, বিধানসভায় দাঁড় করাবেন, তাদেরকে সমর্থন থাকতে পারে। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো সমর্থনও নেই, আর তাদের বিরোধিতাও নেই। ভালো লোকের পক্ষে এবং বিপক্ষে আমি কাজ করি, আমার সংগঠন কাজ করে। একেবারে সর্বশেষ প্রশ্ন, আপনারা ইতিপূর্বে কিন্তু রাজনীতি নিয়ে একটা চর্চা চলেছিল আপনাদের মধ্যে, আইমার মধ্যে, কর্মীদের মধ্যে। সেক্ষেত্রে অনেক কথা উঠে এসেছিল আইমা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেইটা নিয়ে কি বলবেন? না, সেটা তো এখনও চলছে। আমরা অ্যাকচুয়ালি রাজনৈতিক দল গঠন করার অনেক এগিয়ে গেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা আইমা এবং রাজনৈতিক দলকে গুলিয়ে ফেলছি। আইমা একটা স্বেচ্ছাসেবী অরাজনৈতিক দল, এটা অরাজনৈতিকভাবেই কাজ করবে। সমাজের কিছু শিক্ষিত মানুষ, কিছু ব্যতিক্রমী চিন্তাভাবনা মানুষ, যারা গতানুগতিক ভাবনা চিন্তার মধ্যে না গিয়ে তারা একটা ব্যতিক্রমী ভাবছেন, সেই ভাবনার মধ্যে আমিও আছি যে একটা রাজনৈতিক দল, একটা তৃতীয় ফ্রন্ট গঠন করার প্রয়োজন আছে। কেননা একদিকে বিজেপির মতন সাম্প্রদায়িক দল, যাদেরকে কখনোই আমরা সমর্থন করতে পারি না, অপরদিকে সিপিএম এক কথায় বলতে গেলে একেবারেই অস্তিত্বহীনভাবে আছে। কয়েকজন সিনিয়র বয়স্ক লোকেরা আলিমুদ্দিন পরিচালনা করছেন, যুবকদের কোনো স্থান নেই। তৃতীয় তৃণমূল এটা মনে করছে যে মুসলিমদের কাছে কোনো চয়েস নেই, সুতরাং তৃণমূলের লিডাররা বিজেপির ভয় দেখিয়ে মনে করছেন ভোট নেবেন। ফলে এইরকম একটা পরিস্থিতিতে, সিচুয়েশানে একটা তৃতীয় ফ্রন্ট গঠন করার ভাবনা আইমা সবসময় ভেবেছে, এবং সেই ভাবনারকে কাজ ভেবেই আমরা একটা চিন্তাভাবনা চলছে। কিন্তু আমফান বা এই কোভিড-19-এর ফলে অনেকগুলো হিসাব গোলমাল হয়ে গেছে। অপরদিকে বিজেপির উত্থান, যেটা অবশ্যই ভারতের গণতন্ত্র এবং পশ্চিমবঙ্গের মাটির জন্য একটা খারাপ মেসেজ আছে, একটা খারাপ সাইন আছে। তো আমরা এখন ওয়েট অ্যান্ড সি পলিসির মধ্যে আছি। রাজনীতিটা তো রাজনীতির মতোই ভাবতে হয়। তো দেখা যাক, 2021 হলে আপনারাও বুঝতে পারবেন। তবে এটা ঠিক 2021 একটা পরিবর্তন আপনারা কিন্তু দেখবেন। সেই পরিবর্তনটা কি আমি এখন এই মুহূর্তে আলোচনা করব না, তবে আগামীতে সমাজে একটা আমূল পরিবর্তন হতে চলছে, এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে আইমারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, আমি আশা রাখি। সর্বশেষ এনবিটিভির দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এনবিটিভির দর্শকদেরকে আপিল করব, এনবিটিভি একটা খুব ভালো, আমি এটা রীতিমতো চ্যানেলটাকে দেখি, আমি দেখেছি চ্যানেল তো এরকম লোকাল চ্যানেল অনেক ছেলেরা কাজ করছে, সবাই ভালো মন্দ। এনবিটিভির একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি সাকিরুল ভাইকে দেখেছি কথা বলা, স্রোতের পক্ষে সবাই যেতে পারে, স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার গার্ডস একটা অনেক অন্য জিনিস, যা এই ইয়াং ছেলের মধ্যে আছে। তো আপনারা এই
চ্যানেলগুলোকে ফলো করুন, আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, আইকন টিপে দেওয়া, একটা সাবস্ক্রাইবের চ্যানেলকে প্রেস করে দেওয়া। যে ছেলেরা কাজ করে তাদের জন্য অনেক অনেক একটা উৎসাহের কাজ হয়। ফলে আমি আপিল করব আপনারা এই চ্যানেলগুলোকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন, আপনি শেয়ার করুন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। লোকে আমাকে চেনে না, আমাকে একটু পরিচিত করিয়ে দিন সাইকুল ইসলাম ভাইয়ের চ্যানেলের মাধ্যম থেকে। থ্যাংক ইউ। ভাইজানকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সবাই আমাদের এনবিটিভির চ্যানেলে দেওয়ার জন্য। এখন এই পর্যন্ত, পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। তার আগে আপনাদেরকে বলবো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।